দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের হিমালয় দর্শন, তোমরা যারা ক্লাস 9-এ পড়ছো তাদের দেখবে হিমালয় দর্শন পাঠ্য হিসাবে রয়েছে। তো বেগম রোকেয়ার লেখা সেই হিমালয় দর্শনের আজ আমরা আলোচনা করব। প্রথমে আমরা বেগম রোকেয়া সম্পর্কে, তার জীবনী সম্পর্কে সামান্য একটু জেনে নেব, আর তারপর হিমালয় দর্শন। দেখো, লাইন বাই লাইন হয়তো আমি পড়বো না, কিন্তু তার যে একটি মূল পাঠ্যাংশের যে আলোচনা, সেই আলোচনা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং তারপরে থাকছে হিমালয় দর্শনের কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর। চলো তাহলে আমরা শুরু করি। বেগম রোকেয়ার প্রথমে জীবনী দিয়ে শুরু করি। বেগম রোকেয়ার জন্ম হয়েছিল 1880 খ্রিস্টাব্দের 9ই ডিসেম্বর। বাংলাদেশের রংপুর জেলার পয়াবন্দর নামে একটি গ্রাম ছিল, সেই গ্রামে তার জন্ম হয়েছিল। বেগম রোকেয়ার প্রকৃত নাম যদি হয়, সেই প্রকৃত নাম ছিল রোকেয়া খাতুন। তাকে বেগম রোকেয়া কেন বলা হচ্ছে সেটা নিয়ে আমরা আসব। তার বাবার নাম ছিল জাহিরউদ্দিন আবু আলী হায়দার সাহেব, অনেক বড় নাম। তো তার বাবার নাম ছিল মূলত হায়দার সাহেব। আর তার মায়ের নাম ছিল রাহাতুন্নেসা সাবেরা চৌধুরানী। দেখো, প্রত্যেকের নামই একটু জটিল, কিন্তু নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। তাদের পরিবার ছিল পূর্ববঙ্গের এক সম্ভ্রান্ত বংশ, মানে পূর্ববঙ্গের একটি সম্ভ্রান্ত বংশের মেয়ে ছিল আমাদের বেগম রোকেয়া। তাদের পরিবার সেই সময় সেই দেশের সব সময় অগ্রগামী বা বলতে পারো উন্নতিকামী বিভিন্ন চেষ্টা করে গিয়েছিলেন, বা জনকল্যাণমূলক বিভিন্ন প্রচেষ্টা তাদের পরিবার থেকে করা হতো সব সময় দেশের সাধারণ মানুষের জন্য। ফলে আমরা স্বভাবতই দেখতে পাই বেগম রোকেয়ার মনে সব সময় একটি দেশাত্মবোধ কাজ করত, মানে দেশের জন্য কিভাবে উন্নতি করা যায় সেই সমস্ত দিক সব সময় তিনি চিন্তা করতেন। তাদের পরিবার যেহেতু সম্ভ্রান্ত বংশ ছিল, তাই তাদের পরিবারে বলা যেতে পারে পর্দা প্রথা প্রচলিত ছিল। আর এই পর্দা প্রথা প্রচলিত ছিল বলে বেগম রোকেয়ার দিনের বেলা খুব একটা বেশি পড়াশোনা করতেন না। তিনি মূলত রাত্রেবেলা অন্ধকারে, বা অন্ধকার নয় মানে আলোতেই, রাত্রিবেলা তিনি সাধারণ মানুষের চোখের আড়ালে তিনি পড়াশোনা করতেন। বেগম রোকেয়া রাত্রিবেলা তার দাদা এবং দিদির কাছে পড়াশোনা করতেন, এবং তার দাদা এবং দিদির কাছেই তিনি বাংলা এবং ইংরেজি খুব সুন্দরভাবে শিখেও নিয়েছিলেন। বেগম রোকেয়ার যখন 18 বছর বয়স হয়েছিল, তখন ভাগলপুরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে, যার নাম ছিল সৈয়দ শেখাওয়াত হোসেন, সেই সৈয়দ শেখাওয়াত হোসেনের সঙ্গে তার বিবাহ হয়েছিল। পরেই তিনি বেগম রোকেয়া শেখাওয়াত হোসেন নামে পরিচিত হয়েছিল। এই কারণেই তিনি বেগম রোকেয়া নামে পরিচিত ছিলেন। বেগম রোকেয়ার স্বামী সাখাওয়াত হোসেন ছিল উদার মানসিকতার মানুষ। তিনিও জনকল্যাণমূলক প্রচুর সেবা বা জনকল্যাণমূলক জনহিতকর বিভিন্ন কাজকর্ম নিয়ে সবসময় ব্যস্ত থাকতেন। তাই তারা দুজন মিলে সমাজের জন্য প্রচুর জনহিতকর কাজকর্ম করে গিয়েছিলেন সব সময়। শেখাওয়াত সাহেব ভাগলপুরে 9 জন মেয়েকে নিয়ে একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, মানে নারী শিক্ষা প্রচারের জন্য তিনি একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিয়ের 9 বছরের পরে, মানে 9 বছরের মধ্যে সাখাওয়াত সাহেবের মৃত্যু হয়েছিল। দেখো, স্বামীর মৃত্যুর পর বেগম রোকেয়ার শ্বশুর বাড়িতে থাকা কিছুটা মুশকিল হয়ে গিয়েছিল। এই জন্য তিনি ভাগলপুরের স্কুলটি বন্ধ করে দিয়ে তিনি পার্মানেন্ট ভাবে বা পুরোপুরি বলতে পারো কলকাতায় ফিরে এসেছিলেন। কলকাতায় যখন ফিরে আসলেন 1911 খ্রিস্টাব্দে, মাত্র 8টি বালিকা নিয়ে তিনি একটি নারীদের জন্য বিদ্যালয় স্থাপন করেছিলেন, সেটি তার একার প্রচেষ্টায়। এই স্কুলটি সাখাওয়াত মেমোরিয়াল স্কুল নামে প্রতিষ্ঠা করেছিলেন তিনি। 1930 খ্রিস্টাব্দে এই স্কুলটি উচ্চ বিদ্যালয় হিসাবে স্বীকৃতি পেয়েছিল। দেখো, সাহিত্য রচনা করা ছিল বেগম রোকেয়ার অন্যতম প্রিয় বিষয়, মানে তিনি সাহিত্য রচনা করতে ভীষণ ভালোবাসতেন। 1902 খ্রিস্টাব্দে তিনি পিপাসা নামক একটি গল্প লিখে সাহিত্য রচনায় প্রথম তার পা জমিয়েছিলেন। বেগম রোকেয়া প্রচুর লেখা লিখেছিলেন। তার অন্যান্য লেখাগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল সওগাত, নবনূর, ধূমকেতু, সাধনা, সুলতানস
ড্রিম, পদ্মরাগ ইত্যাদি। অ্যাকচুয়ালি সুলতান ড্রিম না, সুলতানাস ড্রিম, পদ্মরাগ ইত্যাদি। এবং বলা চলে 1932 খ্রিস্টাব্দে আমাদের বেগম রোকেয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। আমাদের আলোচ্য যে হিমালয় দর্শন গল্পটি রয়েছে, সেই হিমালয় দর্শন গল্পটি আমাদের সংকলকগণের দেওয়া, মানে বেগম রোকেয়া এই নামটি কিন্তু দিয়ে যাননি, আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে এই নামটি দেওয়া হয়েছিল, মানে বইটি যারা ছাপিয়েছিল তারাই এই নামটি দিয়েছিল। অ্যাকচুয়ালি মানে সত্যি বলতে রচনাটির প্রকৃত নাম ছিল কূপমণ্ডুকের হিমালয় দর্শন, আর এই রচনাটি প্রথম মহিলা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। হিমালয় দর্শন যে লেখাটি আমাদের পাঠ্য বইয়ে রয়েছে, সেই লেখাটি মূলত দার্জিলিংকে নিয়েই লেখা, এবং এই দার্জিলিংয়ে ঘুরতে যাওয়া নিয়ে বা দার্জিলিং গিয়ে লেখিকার কি কি অনুভূতি হয়েছিল বা দার্জিলিং সম্বন্ধে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিয়েই মূলত এই হিমালয় দর্শন যে লেখাটি, সেই লেখাটি রয়েছে। মূলত এটা ভ্রমণ বৃত্তান্তমূলক রচনা। লেখিকাদের বাড়ি যেহেতু ছিল কলকাতায়, লেখিকারা প্রথমে ট্রেন ধরে কলকাতা থেকে শিলিগুড়ি জংশন এসেছিলেন। তো শিলিগুড়ি জংশন থেকে ছোট ছোট যে ট্রামগুলি, মানে ট্রামের মতো যে রেলগাড়িগুলি ছাড়ে, ইস্টার্ন রেলওয়ের যে ছোট ছোট খেলনা গাড়িগুলির মতো ছোট ছোট যে রেলগাড়িগুলি, যেগুলি ধরো টয় ট্রেন আমরা বলে থাকি, সেই ট্রেনগুলিতে চড়ে দার্জিলিং যাওয়া, মানে অ্যাকচুয়ালি দার্জিলিং নয়, তারা গিয়েছিল কার্শিয়াং। সেই কার্শিয়াং যাওয়ার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাই এই লেখায় তিনি তুলে ধরেছেন। যাত্রাপথের পার্বত্য অঞ্চলের যে সুন্দর সুন্দর দৃশ্য, সেই সুন্দর সুন্দর দৃশ্যের বর্ণনা আমাদের এই লেখিকার কলমে খুব জীবন্ত হয়ে উঠেছিল, এটা আমরা বলতেই পারি। তিনি বলেছিলেন যে এই পার্বত্য পথ বেয়ে ট্রামগুলি যখন এঁকে বেঁকে চলেছিল, তখন সেখানকার যে পার্বত্যর যে দৃশ্য, সেই দৃশ্য ছিল প্রচন্ড মনোমুগ্ধকর, এবং তুমি চাইলেই ট্রেনগুলি এত আস্তে আস্তে চলে যে তুমি চাইলেই ট্রেনগুলি থেকে যে কোনো সময় নেমে দৌড়ে আবার গিয়ে সেই ট্রেনগুলির মধ্যে চড়তে পারবে। মানে ট্রেনগুলির স্পিড ছিল ভীষণ কম এবং ট্রেনগুলি খেলনা গাড়ির মতো যাচ্ছিল। পার্বত্য পথ দিয়ে যখন ট্রেনটি চলছিল, তখন লেখিকার মনে হয়েছিল তিনি যেন মেঘের মধ্যে দিয়ে চলছেন। সাদা রঙের মেঘ এবং ট্রেনের পাশ দিয়ে বড় বড় ঘাস এবং তার দুই পাশ দিয়ে যে চড়াই উতরাই রাস্তা, সেগুলি লেখিকাকে ভীষণ আকৃষ্ট করেছিল, এটা বলাই যেতে পারে। ট্রেনটি চলতে চলতে এক জায়গায় দাঁড়িয়েছিল এবং এমন একটি জায়গায় দাঁড়িয়েছিল, সেখানে ছিল ঝর্ণা বা জলপ্রপাত। সত্যি বলতে ট্রেনটি তার জল পরিবর্তন করার জন্যই, মানে দেখবে তোমরা প্রত্যেকটি ট্রেনের বাথরুমে জল থাকে এবং ট্রেনের এই জলগুলি ভরার জন্য প্রত্যেকটি নির্দিষ্ট স্টেশন থাকে, কিন্তু সেখানে স্টেশন কোথায় পাবে, তাই ওই ঝর্ণার পাশে ট্রেনটি দাঁড়িয়েছিল। কিন্তু ওই যে রথ দেখা কলা বেচা, ট্রেনটি দাঁড়িয়েছে অন্য কারণে, কিন্তু লেখিকারা নেমে সেই ঝর্ণার যে একটা মনোমুগ্ধকর দৃশ্য, সেই দৃশ্য তারা অনুভব করেছিলেন। দেখো 4000 ফুট উচ্চতা উঠে যাওয়ার পরও গরম ছিল, মানে শীত তখনও ঠিকঠাক অনুভূত হয়নি, একথা আমাদের লেখিকা জানিয়েছিলেন। তবে সত্যি বলতে কি, শিলিগুড়িতে যে প্রচন্ড গরম ছিল, এই 4000 ফুট উপরে উঠে সেই তীব্র গরমের হাত থেকে তারা রেহাই পেয়েছিল। হয়তো ঠান্ডা সেখানে তখনও লাগছিল না, তবে গরমের হাত থেকে অন্তত রেহাই পাওয়া গিয়েছিল। অবশেষে তারা একটা সময় কার্শিয়াং স্টেশনে এসে পৌঁছায় এবং সেখানকার যে মনোমুগ্ধকর পরিবেশ, সেই মনোমুগ্ধকর পরিবেশ লেখিকাকে ভীষণভাবে আকৃষ্ট করে এবং সেখানকার যে বায়ু, সেখানকার যে আবহাওয়া, সেই আবহাওয়া ছিল সত্যিই মনোমুগ্ধকর এবং স্বাস্থ্যকর। আরেকটি ঘটনা ঘটে গিয়েছিল লেখিকাদের সাথে। দেখো, যখন লাগেজ বুকিং করে, তোমরা অনেক সময় ট্রেনে চলতে গিয়ে লাগেজ বুকিং করো, লাগেজ বুকিং করতে গিয়ে তাদের ভুল করে সেই লাগেজটি দার্জিলিং এর ঠিকানায় তাদের বুক হয়ে গিয়েছিল। ফলে লেখিকারা কার্শিয়াং এ নেমে গিয়েছিল ঠিকই, কিন্তু তাদের লাগেজগুলি সেখানে আর ট্রেন থেকে নামানো হয়নি, তাদের লাগেজগুলি দার্জিলিং এ চলে গিয়েছিল এবং সেখান থেকে ট্রেনটি যাবে আবার ফিরে আসবে কার্শিয়াং পর্যন্ত, তারপরেই লাগেজগুলি পাবে, এটাই স্বাভাবিক। তো যার ফলে লেখিকারা হয়তো বা দার্জিলিং পৌঁছয়নি, কিন্তু তাদের লাগেজটা দার্জিলিং এর বায়ু, মানে দার্জিলিং এর হাওয়া বাতাস সেবন করে
তাদের কাছে ব্যাগ এসেছিল। এবং তুমি একটি জিনিস লক্ষ্য করো, তোমরা কোথাও ঘুরতে গেলে, ঘুরতে গিয়ে স্নান করে যতক্ষণ না তুমি ফ্রেশ জামা কাপড় পরছো, তোমার কিন্তু টায়ার্ডনেসটা যাবেই না। তোমার মনে হবে যে শরীরটা তখনও যেন অবশ হয়ে পড়ে রয়েছে যতক্ষণ না তুমি ফ্রেশ জামা কাপড় পরছো। এবার জার্নির জামা কাপড় পরে কতক্ষণ থাকতে ভালো লাগে, কিন্তু লেখিকারা যে চেঞ্জ করবে সেই অপশনটাও তাদের কাছে ছিল না, কারণ তাদের যে জামা কাপড় সবই চলে গিয়েছিল দার্জিলিং। তাই যতক্ষণ না দার্জিলিং থেকে সেগুলি ব্যাক আসে ততক্ষণ কার্শিয়াং পৌঁছও তাদের কিন্তু সেই আমেজটা আসেনি, মানে ফ্রেশ যে অনুভবটা, সেই অনুভবটা লেখিকাদের আসেনি। আর কার্শিয়াংয়ে সচরাচর বাঘ দেখা যায় না, এবং বাঘ যেহেতু দেখা যায় না, লেখিকারা সেই কার্শিয়াংয়ের বিভিন্ন জঙ্গল টঙ্গলে তারা কিন্তু ঘুরে বেরিয়েছে স্বচ্ছন্দভাবে, কারণ জানে এখানে খুব বেশি হলে সাপ, জোক ইত্যাদি দেখা যেতে পারে বা ইত্যাদি কামড়াতে পারে, কিন্তু বাঘ এখানে নেই, তাই তারা স্বচ্ছন্দেই সেখানে ঘুরে বেরিয়েছিল। তারপর এই লেখাটিতে অনেক বিবরণ রয়েছে কার্শিয়াং নিয়ে। তো লেখিকা সেখানে লক্ষ্য করেছিল সেখানকার যে ভুটিয়ানিরা, মানে সেখানকার যে মহিলা যারা ব্যক্তি রয়েছে, সেই মহিলা ব্যক্তিরা কিন্তু প্রচুর খাটে, মানে মহিলা যারা তারা প্রচুর খাটে, তারা পুরুষদের থেকেও বেশি পরিশ্রমী হয়। তারা মাথায় করে পাথর, তারপর কাঠ ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে তারা সংগ্রহ করে নিয়ে আসে, এবং রাস্তা বানানোর কাজেও মহিলাদেরকে এখানে যোগদান করতে দেখা যায়। বরং পুরুষেরাই একটু অলস টাইপের হয়, পুরুষদেরকে মহিলারাই মূলত উপার্জন করে সেখানে খাওয়ায়। তাই তিনি গর্ব করে বলেছেন এখানে মহিলারা বা কোনো মহিলাই পুরুষদের উপর নির্ভরশীল নয়, বরং পুরুষেরাই উল্টে মহিলাদের উপর নির্ভরশীল। টিয়ানিরা যে নিচের থেকে যারা ওখানে ঘুরতে যায়, সেই নিচের লোকেদের তারা খুব একটা বিশ্বাস করে না, কারণ এই নিচের লোকদের তারা নিচে কা আদমি বলে, এবং জানে তারা একটু বাটপার টাইপের হয়। বাটপার মানে বুঝেছো তো, একটু চালাক টাইপের হয়। এবং ভুটিয়ানিরা অত্যন্ত সরল সাদা মনের। তবে লেখিকা বলেছেন এই চালাক লোকেদের সাথে মিশে মিশে বর্তমানে ভুটিয়ানিরাও একটু চালাক হয়ে গিয়েছে, মানে তাদের মনের যে সচ্ছল ভাবটা, সেই সচ্ছল ভাবটা তাদের এখন অতটা দেখতে পাওয়া যায় না, তারা যতটা সচ্ছল বা যতটা পরিষ্কার মনের এতদিন ছিল। কার্শিয়াংয়ে লেখিকারা যেই বাড়িতে গিয়ে উঠেছিলেন, বা বলতে পারো যেই স্থানে লেখিকারা গিয়ে উঠেছিলেন, সেখান থেকে 1 কিলোমিটার দূরে একটি বড় ঝর্ণা দেখা গিয়েছিল, বা বড় ঝর্ণা সেখানে ছিল। সেই ঝর্ণার সৌন্দর্য এবং সেই ঝর্ণার যে জলের স্রোত, সেই জলের স্রোত দেখে লেখিকা মুগ্ধ হয়ে গিয়েছিলেন, এবং কার্শিয়াং যাওয়ার যে তৃপ্তি, সেই তৃপ্তি তিনি সেই ঝর্ণা দেখে পেয়েছিলেন। এই সব সুন্দর সুন্দর দৃশ্য দেখে তিনি ঈশ্বরকে বা উপরওয়ালাকে তিনি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন, এবং সবই যে ঈশ্বরের সৃষ্টি এই জন্য তিনি ঈশ্বরকে ধন্যবাদও দিয়েছিলেন। আরেকটি কথা তিনি এখানে বলেছেন, তোমরা অনেকেই ঢেকি শাক চেনো তো, ঢেকি শাক সেই গুল্ম জাতীয় ছোট ছোট যে শাকগুলি হয়, যেগুলো পেঁচানো টাইপের হয়। আমরা সচরাচর ঢেকি শাকগুলোকে ছোট ছোট দেখি, 5 ইঞ্চি 6 ইঞ্চি ইত্যাদি। তো সেখানকার যে ঢেকি শাকগুলা, সেই ঢেকি শাকগুলা মোটামুটি 1 তালার মতো বড় বড় সাইজের হয়ে থাকে। এই ঢেকি শাকগুলো তিনি সেখানে লক্ষ্য করেছিলেন। এছাড়াও তিনি আরো 2টি কথা এখানে বলেছিলেন। মহিলায় তিনি পড়েছিলেন এই ঢেকি শাকের কথা। অ্যাকচুয়ালি মহিলা হলো একটি মহিলা নামক পত্রিকা। এই মহিলা পত্রিকার সামান্য 2-1টি কথা আমি বলে দেই তোমাদেরকে। গিরিশচন্দ্র সেন ও ব্রজমোহন নিয়োগী এই মহিলা পত্রিকার সম্পাদনার কাজ করেছিলেন। নারীর প্রগতি ছিল এই মহিলা পত্রিকার প্রধান উদ্দেশ্য। 1857 সাল থেকে 1915 সাল পর্যন্ত এই মহিলা পত্রিকা প্রকাশিত হয়েছিল। এছাড়াও তিনি একটি যুগের কথা এখানে বলেছিলেন, সেই যুগটির নাম হলো কার্বনিফেরাস যুগ। দেখো, এই কার্বনিফেরাস যুগ হলো একটি ভূতাত্ত্বিক পর্যায়। এই যুগেই মূলত ভূগর্ভের যে কয়লা, সেই ভূগর্ভের কয়লা ও তার যে বিভিন্ন আশেপাশের কয়লা ছাড়াও আরো বিভিন্ন জিনিস তো হয়, সেগুলির গঠন এবং জন্ম এই কার্বনিফেরাস যুগেই
হয়েছিল। দেখো এই সব কিছু মানে কার্শিয়াং এর এই যে সবকিছু মনোমুগ্ধকর দৃশ্য, সেই দৃশ্যগুলির কথাই মূলত এই হিমালয় দর্শন যে লেখাটি রয়েছে সেই লেখায় লেখিকা আমাদের সামনে তুলে ধরেছেন। আমি ভীষণ সংক্ষেপে তোমাদের সামনে আলোচনা করলাম। এরপরে আমি কোনো এক সময় এর ডিটেলস পুঙ্খানুপুঙ্খ লাইন ধরে ধরে তোমাদের সামনে আলোচনা করব, সেদিন আরো বিস্তারিত তোমাদের সামনে আমি তুলে ধরব। আজ তাহলে এ পর্যন্তই। এবার আমরা কিছু এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সামনে কথা বলবো। হিমালয় দর্শন কার লেখা? অপশনগুলি হলো বেগম রোকেয়া, সুনীল গঙ্গোপাধ্যায়, অন্নদাশঙ্কর রায়। সঠিক উত্তর বেগম রোকেয়া। বেগম রোকেয়া সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন যে বছর? অপশনগুলি হলো 1909 খ্রিস্টাব্দে, 1910 খ্রিস্টাব্দে, 1911 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1911 খ্রিস্টাব্দে। হিমালয় রেল রোড আরম্ভ হয়েছে কোথা থেকে? অপশনগুলি হলো দার্জিলিং থেকে, শিলিগুড়ি থেকে, কার্শিয়াং থেকে। সঠিক উত্তর শিলিগুড়ি থেকে। আর গাড়িগুলি খুব নিচু, কোন গাড়িগুলির কথা বলা হয়েছে? অপশনগুলি হলো ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি, ইস্ট ইন্ডিয়া গাড়ি, হিমালয়ান রেলগাড়ি। সঠিক উত্তর হিমালয়ান রেলগাড়ি। এখনো শীত বোধ হয় না, কত ফুট উচ্চতায় লেখিকার এই অনুভূতি? অপশনগুলি হলো 3000 ফিট, 4000 ফিট, প্রায় 5000 ফিট। সঠিক উত্তর 3000 ফিট। চা ক্ষেত্রগুলির রং কেমন দেখাচ্ছিল? অপশনগুলি হলো হলুদ, গাঢ় সবুজ, হরিত। সঠিক উত্তর হরিত। এ কথা সহজে বিশ্বাস হয় কি? কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? অপশনগুলি হলো পাহাড়ি পথ, ভুটিয়ানিদের প্রসঙ্গে, জাহ্নবীর উৎস প্রসঙ্গে। সঠিক উত্তর জাহ্নবীর উৎস প্রসঙ্গে। তবু শীত অনুভব করি না, কোন উচ্চতায় লেখিকার এই অনুভব? অপশনগুলি হলো 3000 ফিট, 4000 ফিট, 4500 ফিট। সঠিক উত্তর 4000 ফিট। লেখিকার সঙ্গে থাকা ট্রাঙ্কগুলি কোন ঠিকানায় বুক করা হয়েছিল? অপশনগুলি হলো দার্জিলিং, কার্শিয়াং, শিলিগুড়ি। সঠিক উত্তর দার্জিলিং। কার্শিয়াং স্টেশনের উচ্চতা কত? অপশনগুলি হলো 4682 ফুট, 4846 ফুট, 4864 ফুট। সঠিক উত্তর 4864 ফুট, মানে 4864 ফুট। এখানকার বায়ু পরিষ্কার ও হালকা, কোন জায়গা প্রসঙ্গে এই কথাগুলি বলা হয়েছে? অপশনগুলি হলো দার্জিলিং, কার্শিয়াং, শিলিগুড়ি। সঠিক উত্তর কার্শিয়াং। লেখিকা মহিলার কিসের কথা পড়েছিলেন, মানে মহিলা একটা পত্রিকা? অপশনগুলি হলো মনোরম পাহাড়ি পথের কথা, টাইগার হিলের কথা, ঢেকি শাকের কথা। সঠিক উত্তর ঢেকি শাকের কথা। লেখিকার দেখা ঢেকি তরুগুলি উচ্চতায় কত? অপশনগুলি হলো 15-20 ফুট, 10-12 ফুট, 20-25 ফুট। সঠিক উত্তর 20-25 ফুট। ভুটিয়ানিরা নিজের পরিচয় দেয় কি বলে? অপশনগুলি হলো পাহারানি, তন্দুরস্তি, নিচে কা আদমি। সঠিক উত্তর পাহারানি। ভুটিয়া চাকরানির নাম কি? অপশনগুলি হলো মালু, ভালু, ধোলা। সঠিক উত্তর
ভালু। ড্যাশ প্রশংসার যোগ্য। অপশনগুলি হলো প্রকৃতি, ভুটিয়ানিরা, ঈশ্বরী। সঠিক উত্তর ঈশ্বরী। হিমালয় দর্শন রচনাটি কোন শ্রেণীর রচনা? অপশনগুলি হলো ছোট গল্প, নাটক, ভ্রমণমূলক। সঠিক উত্তর ভ্রমণমূলক।